নমস্কার, জনতার দর্পণ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। ৩রা জুলাই ২০২৬ একই দিনে জারি হয় ৪টি পৃথক সরকারি অফিস অর্ডার। আর সেই ৪ আদেশে কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সম্পূর্ণ ব্যক্তিগত সচিবালয় অর্থাৎ তার প্রাইভেট সেক্রেটারি, ২ জন অ্যাডিশনাল প্রাইভেট সেক্রেটারি এবং অ্যাসিস্ট্যান্ট প্রাইভেট সেক্রেটারি একসঙ্গে সরিয়ে দেওয়া হয়। স্বাধীন ভারতের প্রশাসনিক ইতিহাসে এই ধরনের সমন্বিত একযোগে অপসারণের নজির প্রায় বিরল বললেই চলে। আজকের এই দীর্ঘ প্রতিবেদনে আমরা যাচাইযোগ্য সরকারি নথি, একাধিক নির্ভরযোগ্য সংবাদ মাধ্যমের রিপোর্ট, বিরোধী দলের প্রতিক্রিয়া এবং প্রশাসনিক বিশেষজ্ঞদের বিশ্লেষণ একসঙ্গে রেখে বোঝার চেষ্টা করব এই আকস্মিক গণ অপসারণের পেছনে সম্ভাব্য কারণগুলো কি হতে পারে। এই ভিডিওতে আমি স্পষ্ট করে বলে রাখছি, যেখানে তথ্য নিশ্চিত সেটা তথ্য হিসেবেই বলবো, যেখানে একটু জল্পনা বা অভিযোগ সেটাকে জল্পনা হিসেবে চিহ্নিত করব। কারণ সাংবাদিকতার দায়িত্ব হলো সত্যি আর অনুমানের মধ্যে স্পষ্ট রেখা টেনে রাখা। প্রথমে আসুন বন্ধুরা, পুরো ঘটনাটাকে ধাপে ধাপে সাজিয়ে নেই, কারণ এই গল্পের প্রতিটা তারিখ এবং প্রতিটা শব্দচয়ন খুবই গুরুত্বপূর্ণ। ২রা জুলাই ২০২৬ কার্মিক ও প্রশিক্ষণ মন্ত্রক একটি অফিসে মেমোরেন্ডাম জারি করে, যেখানে অমর সিং নামের একজন সিনিয়র আইএএস অফিসারকে তার মূল ক্যাডার অর্থাৎ রাজস্ব বিভাগে ফিরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। ৩রা জুলাই ২০২৬ পরিবেশ মন্ত্রক থেকে একই দিনে ৪টি পৃথক অফিস অর্ডার জারি হয়। প্রথম আদেশ অনুসারে ২০১০ ব্যাচের ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস অফিসার অমর সিং, যিনি মন্ত্রীর প্রাইভেট সেক্রেটারি পদে কর্মরত ছিলেন, তাকে প্রশাসনিক কারণে তার মূল ক্যাডার অর্থাৎ রাজস্ব বিভাগে ফেরত পাঠানো হয় এবং তাৎক্ষণিকভাবে তার দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়। এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখা দরকার। অমর সিংহকে ২০২৪ সালের জুন মাসে ২০২৬ সালের ৭ই সেপ্টেম্বর পর্যন্ত মেয়াদের জন্য নিয়োগ দেওয়া হয়েছিল একটি ডিওপিটি মেমোরেন্ডাম অনুযায়ী, অর্থাৎ তার নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার প্রায় ২ মাস আগেই তাকে সরিয়ে দেওয়া হলো। এই সময়ের হিসেবটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটাই প্রথম ইঙ্গিত দেয় যে এই অপসারণ পূর্বনির্ধারিত রুটিন প্রক্রিয়া একেবারেই ছিল না। দ্বিতীয় আদেশ অনুযায়ী সেন্ট্রাল সেক্রেটারিয়েট সার্ভিসের অফিসার শৈলেশ কুমার সিং, যিনি অ্যাডিশনাল প্রাইভেট সেক্রেটারি পদে ছিলেন, তাকে এক্সটেন্ডেড কুলিং অফ শর্তে সময়ের আগে তার মূল ক্যাডার ডিওপিটিতে ফিরিয়ে দেওয়া হয় এবং অবিলম্বে ডিওপিটিতে রিপোর্ট করতে নির্দেশও দেওয়া হয়। তৃতীয় আদেশ অনুযায়ী আরেকজন অ্যাডিশনাল প্রাইভেট সেক্রেটারি আয়ুষ শরণের নিয়োগ সরাসরি বাতিল বা টার্মিনেট অবধি করা হয়। এখানে বিশেষভাবে লক্ষণীয় একটি বিষয়, এই আদেশের কপি প্রধানমন্ত্রীর কার্যালয় এবং ক্যাবিনেটের সচিবালয়কেও পাঠানো হয়েছে। এই তথ্যটা আউটলুক ইন্ডিয়ার রিপোর্টেও উঠে এসেছে। একবার ভাবুন বন্ধুরা, একজন অ্যাডিশনাল প্রাইভেট সেক্রেটারির চাকরি বাতিলের কপি যদি পিএমও আর ক্যাবিনেট সেক্রেটারিয়েটে পাঠাতে হয়, তাহলে এই ঘটনাকে কি প্রশাসনিক বিষয় বলা যায়? চতুর্থ আদেশ অনুযায়ী অ্যাসিস্ট্যান্ট প্রাইভেট সেক্রেটারি সিদ্ধার্থ যাদবের নিয়োগও অবিলম্বে বাতিল করা হয়। 4টি আদেশেই একটা বিষয় লক্ষণীয়ভাবে অনুপস্থিত। কেন এই পদক্ষেপ হঠাৎ নেওয়া হলো, সেই কারণের কোনো স্পষ্ট উল্লেখ অবধি নেই। প্রশাসনিক কারণ, কুলিং অফ শর্ত কিংবা প্রতিযোগী কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে এই ধরনের প্রশাসনিক পরিভাষা ব্যবহার করা হয়েছে, যেগুলো টেকনিক্যালি সঠিক হলেও বাস্তবে কিছু স্পষ্ট করে না। একজন সাধারণ নাগরিক এই ভাষা পড়ে বুঝতেই পারবেন না আসল ঘটনা কি। এবার বন্ধুরা, স্বাভাবিকভাবে প্রশ্ন উঠবে, সরকারি চাকরিতে তো বদলি পোস্টিং প্রতিদিনের ব্যাপার, আমলারা তো নিয়মিতই এক দপ্তর থেকে আরেক দপ্তরে ট্রান্সফার হন, এক ক্যাডার থেকে আরেক ক্যাডারেও ফিরে যান, তাহলে এই ঘটনা নিয়ে এত আলোচনা কেন? এর উত্তর লুকিয়ে রয়েছে কয়েকটা নির্দিষ্ট বৈশিষ্ট্যে, যেগুলো এই ঘটনাকে সাধারণ বদলি থেকে আলাদা করে দেয়। প্রথমত, সিঙ্ক্রোনাইজেশন বা সমন্বয়। এখানে 4 জন সম্পূর্ণ ভিন্ন সার্ভিস ক্যাডারের অফিসার, একজন আইআরএস, একজন সিএসএস, বাকি 2 জন প্রাইভেট সেক্রেটারিয়েট স্তরের কর্মকর্তা, সবাইকে একই দিনে একই মন্ত্রীর দপ্তর থেকেই সরানো হয়েছে। ভারতের সরকারি ব্যবস্থায় বার্ষিক বদলির তালিকায় সাধারণত একসঙ্গে বহু মন্ত্রকের বহু অফিসারের নাম আসে। একটা মাত্র মন্ত্রকের একটা মাত্র মন্ত্রীর সম্পূর্ণ ব্যক্তিগত টিমকে টার্গেট করা হয় না। দ্বিতীয়ত, পদের গুরুত্ব। প্রাইভেট সেক্রেটারি বা অ্যাডিশনাল প্রাইভেট সেক্রেটারি পদ সরকারি কাঠামোয় কোনো সাধারণ কেরানির কাজও নয়। এই কর্মকর্তারাই মন্ত্রীর প্রতিদিনের ফাইল, অ্যাপয়েন্টমেন্ট, নীতিগত নোট এবং সিদ্ধান্তের প্রথম স্তরের গেটকিপার। মন্ত্রীর নামে যত ফাইল সই হয় তার একটা বড় অংশ এই কর্মকর্তাদের হাত দিয়ে প্রস্তুত হয়ে মন্ত্রীর টেবিলে পৌঁছয়।
পরিবেশ ও বন মন্ত্রক এমন একটি দপ্তর যেখানে পরিবেশগত ছাড়পত্র, বনভূমিগত ছাড়পত্র এবং উপকূলীয় নিয়ন্ত্রণ অঞ্চল সংক্রান্ত অনুমতি, বন্যপ্রাণী সংরক্ষণ, এলাকার আশপাশ প্রকল্পের অনুমোদন এবং খনি লিজ সংক্রান্ত পরিবেশগত ছাড়পত্রের মতো বহু কোটি টাকার সিদ্ধান্ত নেওয়া হয়। এই ধরনের স্পর্শকাতর ফাইল যাদের হাত দিয়ে যায় তাদের একসঙ্গে অপসারণকে নিছক প্রশাসনিক রুটিন বলে উড়িয়ে দেওয়াটা যথেষ্ট কঠিন। তৃতীয়ত বন্ধুরা, ঐতিহাসিক বিরলতা। ভারতের প্রশাসনিক ইতিহাসে একজন কেন্দ্রীয় মন্ত্রীর গোটা ব্যক্তিগত সচিবালয়কে এইভাবে একই সঙ্গে সরিয়ে দেওয়ার নজির খুব কিন্তু কমই পাওয়া যায়। সাধারণত একজন দুজন অফিসারের রুটিন বদলি হতেই পারে, কিন্তু 4 জনের একযোগে অপসারণ, যার মধ্যে 2 জনের নিয়োগ সরাসরি টার্মিনেট, এটা প্রশাসনিক বৃত্তে সত্যিই ব্যতিক্রমী ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। চতুর্থত, সময়ের অসামঞ্জস্য। আগেই বলেছি অমর সিংয়ের নির্ধারিত মেয়াদ এমনিতেই সেপ্টেম্বরে শেষ হওয়ার কথা ছিল, তাহলে 2 মাস আগে তাড়াহুড়ো করে তাকে সরানোর প্রয়োজন কেনই বা পড়ল? এই প্রশ্নের কোনো সরকারি উত্তর কিন্তু এখনো অবধি আসেনি। ভারতীয় প্রশাসনিক কাঠামোয় একজন মন্ত্রীর প্রাইভেট সেক্রেটারি এবং অ্যাডিশনাল প্রাইভেট সেক্রেটারিদের ভূমিকা ঠিক কতটা গুরুত্বপূর্ণ তা একটু বিস্তারিত বোঝা অবশ্যই দরকার, যাতে এই ঘটনার গুরুত্ব সম্পূর্ণভাবে উপলব্ধিও করা যায়। বন্ধুরা, একজন কেন্দ্রীয় মন্ত্রীর দিন শুরু হয় শত শত ফাইল, চিঠি, প্রতিনিধি দলের অনুরোধ এবং বিভিন্ন দপ্তরের নোট দিয়ে। বাস্তবে একজন মন্ত্রীর পক্ষে প্রতিটি ফাইল একা পড়া, বিশ্লেষণ করা এবং সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। এই কাজটাই করেন তার প্রাইভেট সেক্রেটারি এবং অ্যাডিশনাল প্রাইভেট সেক্রেটারিরা। তারা প্রতিটি ফাইলে সারমর্ম তৈরি করেন, প্রয়োজনীয় ব্যাকগ্রাউন্ড নোট সংযুক্ত করেন, মন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময়সূচিও নির্ধারণ করেন এবং কোনো প্রতিনিধি দল বা ব্যবসায়িক গোষ্ঠীর সঙ্গে মন্ত্রীর দেখা হবে তা অনেকাংশে নিয়ন্ত্রণও করেন। সহজ ভাষায় বললে এই কর্মকর্তারাই মন্ত্রীর এবং বাইরের জগতের মধ্যে সেতুবন্ধনের কাজ করে। কোনো শিল্পগোষ্ঠী যদি একটি খনি লিজ বা পরিবেশগত ছাড়পত্রের জন্য আবেদন করেন, তাহলে সেই ফাইল মন্ত্রীর টেবিলে পৌঁছানোর আগে এই কর্মকর্তাদের হাত দিয়েই যায়। এই কারণেই প্রশাসনিক মহলে বলা হয় মন্ত্রীর সিদ্ধান্তের একটা বড় অংশ আসলে তার প্রাইভেট অফিসের সুপারিশের ওপর নির্ভর করে। এই প্রেক্ষাপটেই বোঝা যায় কেন একজন মন্ত্রী সম্পূর্ণ ব্যক্তিগত সচিবালয়ের আকস্মিক এবং সমন্বিত পরিবর্তন এত বড় প্রশাসনিক তাৎপর্য বহন করে। এটা কেবল কয়েকজন কর্মচারীর বদলি নয় বন্ধুরা, এটা একটা গোটা তথ্য এবং সিদ্ধান্ত প্রবাহের ব্যবস্থার আকস্মিক পুনর্গঠন। এবার আসা যাক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের গুরুত্বের প্রসঙ্গে। ভারতীয় রাজনীতিতে একসময় এই মন্ত্রককে তুলনামূলক কম গুরুত্বপূর্ণ ধরা হতো, কিন্তু গত 1.5-2 দশকে দেশের দ্রুত শিল্পায়ন, খনি প্রকল্প এবং পরিকাঠামো উন্নয়নের সঙ্গে সঙ্গে এই মন্ত্রকের গুরুত্ব বহুগুণ বেড়ে গেছে। কোনো বড় শিল্প প্রকল্প, খনি প্রকল্প, হাইওয়ে বা রেলওয়ে প্রকল্প যদি বনভূমি বা পরিবেশগত সংবেদনশীল এলাকার মধ্যে দিয়ে যায়, তাহলে সেই প্রকল্পের অনুমোদনের জন্য এই মন্ত্রকের ছাড়পত্র একেবারে অপরিহার্য। ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট এবং এনভায়রনমেন্ট ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট প্রক্রিয়ার আওতায় এই মন্ত্রকই ঠিক করে কোন প্রকল্পকে সবুজ সংকেত দেওয়া হবে আর কোনটাকে আটকে রাখা হবে। এই ক্ষমতার আর্থিক গুরুত্ব বিপুল। একটা মাত্র ছাড়পত্র কোনো কোম্পানির জন্য হাজার হাজার টাকার প্রকল্প বাস্তবায়নের রাস্তা খুলে দিতে পারে, আবার বিলম্বিত হলে সেই একই প্রকল্প বছরের পর বছর ধরে আটকে যেতেও পারে। এই কারণেই প্রশাসনিক বিশেষজ্ঞরা প্রায়ই বলেন পরিবেশ মন্ত্রক আজকের দিনে আর কোনো শাস্তিমূলক পোস্টিং বা গুরুত্বহীন দপ্তর নয়, বরং এটি এখন অত্যন্ত লাভজনক ও ক্ষমতাশালী একটি মন্ত্রক হিসেবে বিবেচিত হয়। ঠিক এই কারণে এই মন্ত্রকের ব্যক্তিগত সচিবালয়ে ঘটে যাওয়া যে কোনো অস্বাভাবিক পরিবর্তন সাধারণ জনতার এবং সাংবাদিকদের কৌতূহলের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। এই পুরো ঘটনার তাৎপর্য বুঝতে হবে ভূপেন্দ্র যাদব বিজেপির সাংগঠনিক কাঠামোয় ঠিক কোন অবস্থানে দাঁড়িয়ে আছেন। রাজস্থানের বাসিন্দা, পেশায় আইনজীবী ভূপেন্দ্র যাদব দীর্ঘদিন ধরে বিজেপির সাংগঠনিক রাজনীতির সাথে যুক্ত। তিনি দলের জাতীয় সাধারণ সম্পাদক পদে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করেছেন এবং রাজ্যসভায় রাজস্থান থেকে নির্বাচিত সাংসদ। মোদীর মন্ত্রিসভায় তিনি এর আগে শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রকের দায়িত্বেও ছিলেন, কিন্তু তার প্রকৃত প্রভাব শুধু মন্ত্রক পরিচালনায় সীমাবদ্ধ থাকেনি। তিনি বিজেপির নির্বাচনী কৌশল প্রণয়নের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবেও অতি সুপরিচিত। একাধিক রাজ্যের বিধানসভা নির্বাচনে দলের পর্যবেক্ষক বা নির্বাচনী ইনচার্জ হিসেবে তার ভূমিকা লক্ষ্য করা গেছে। মহারাষ্ট্র, হরিয়ানা, বিহারের মতো রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ রাজ্যগুলিতে বিহারে জেডিইউ বিজেপি জোট রাজনীতির জটিল সমীকরণ সামলানোর ক্ষেত্রেও তার নাম
বারবার আলোচনায় এসেছে। বন্ধুরা, পশ্চিমবঙ্গেও তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন সাংসদ বিজেপি নেতৃত্বাধীন এনডিএ শিবিরে যোগদানের ঘটনাতেও তার সাংগঠনিক তৎপরতার কথা সংবাদ মাধ্যমে উঠে এসেছে। অর্থাৎ বিজেপির নির্বাচনী রাজনীতির একজন গুরুত্বপূর্ণ কারিগর হিসেবে যাকে ব্যাপকভাবে গণ্য করা হয়, ঠিক তারই মন্ত্রকের ব্যক্তিগত সচিবালয় থেকে 4 জন শীর্ষ কর্মকর্তা একযোগে সরিয়ে দেওয়া হলো এবং সরকার এ নিয়ে সম্পূর্ণ নীরব। এই ব্যতিক্রমিক বৈপরীত্যই স্বাভাবিকভাবে প্রশ্ন তুলতে বাধ্য করে, এটা কি নিছক প্রশাসনিক কাকতালীয় ঘটনা নাকি এর পেছনে গভীর কোনো কারণ লুকিয়ে রয়েছে? এই ঘটনার পরপরই কংগ্রেস কিন্তু প্রকাশ্যে প্রশ্ন তুলেছে। কংগ্রেসের প্রবীণ নেতা এবং প্রাক্তন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী জয়রাম রমেশ এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রহস্যজনক বলে অভিহিত করেছেন। কংগ্রেসের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী বলা হয়েছে, একই সঙ্গে একাধিক শীর্ষ কর্মকর্তাকে মন্ত্রীর দপ্তর থেকে সরিয়ে দেওয়া প্রশ্ন তুলছে এবং এই সরকারকে এই পদক্ষেপের কারণ প্রকাশ্যে জানাবার আহ্বান জানানো হচ্ছে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় লক্ষণীয়, কংগ্রেস দল কিন্তু সরাসরি কোনো নির্দিষ্ট দুর্নীতির অভিযোগ আনেনি। তারা মূলত ব্যাখ্যা চেয়েছে, স্বচ্ছতা চেয়েছে। কিন্তু সমস্যাটা হলো সরকারের সম্পূর্ণ নীরবতা এই দাবিটাকে আরো জোরালো করে তুলছে। কারণ যদি এটা সত্যি নিরীহ কোনো প্রশাসনিক পুনর্বিন্যাস হতো, তাহলে একটা সংক্ষিপ্ত সরকারি বিবৃতি দিয়েই এই পুরো বিতর্কের অবসান ঘটানো যেত। সেটা না করে সরকার সম্পূর্ণ নীরবতার পথ বেছে নিয়েছে। আর রাজনীতিতে নীরবতা প্রায় নতুন প্রশ্নের জন্ম দেয়, পুরনো প্রশ্নের উত্তর একেবারে দেয় না। একদিকে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী মন্ত্রকের শীর্ষ আধিকারিকরা এই আকস্মিক পরিবর্তন সম্পর্কে মন্তব্যের অনুরোধে একেবারে সাড়া দেননি। এই নীরবতা বন্ধুরা সাংবাদিকদের কাছে আরো বেশি অস্বাভাবিক মনে হচ্ছে, কারণ সাধারণত এই ধরনের রুটিন প্রশাসনিক প্রশ্নের ক্ষেত্রে মন্ত্রকের মুখপাত্র একটি সংক্ষিপ্ত ব্যাখ্যা দিতেই পারেন। বন্ধুরা, এখানে একটা বিষয় স্পষ্ট করে বলে রাখা দরকার, যেহেতু সরকার বা মন্ত্রকের তরফে কোনো আনুষ্ঠানিক কারণ প্রকাশ করা হয়নি, তাই সোশ্যাল মিডিয়া এবং রাজনৈতিক পর্যবেক্ষক মহলে একাধিক জল্পনা ঘুরপাক খাচ্ছে। এগুলো কোনোটাই এখনো প্রমাণিত সত্য নয়, এগুলো নিছক জল্পনা বা অনুমান, যা আমরা সাংবাদিকতার স্বচ্ছতার স্বার্থে উঠিয়ে ধরছি, কোনোটাকেই সত্য বলে দাবি না করে। প্রথম জল্পনা, রাজস্থানের আলাবল্লী পর্বতমালা এবং সারিস্কা ব্যাঘ্র সংস্করণ কেন্দ্রে সংলগ্ন এলাকায় খনি লিজ সংক্রান্ত সম্ভাব্য অনিয়মের সঙ্গে এই অপসারণের যোগসূত্র থাকতে পারে বলে একাংশ সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী দাবি করছেন। ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল বা আদালতের কোনো হস্তক্ষেপের পরই এই পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। তবে এই দাবির সপক্ষে এখনো কোনো নথিভুক্ত প্রমাণ কিন্তু সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়নি। দ্বিতীয় জল্পনা, এটি সম্পূর্ণভাবে অভ্যন্তরীণ প্রশাসনিক বিষয় এবং এর সঙ্গে কোনো আর্থিক অনিয়মের সম্পর্ক যোগ নেই, এমন দাবিও একাংশ থেকে উঠে আসছে। তৃতীয় সম্ভাবনা, যা রাজনৈতিক পর্যবেক্ষকরা তুলে ধরছে, ছোট কর্মকর্তাদের ওপর দায় চাপিয়ে মন্ত্রীকে রাজনৈতিকভাবে সুরক্ষিত রাখার প্রচেষ্টা হতে পারে কিনা। যেহেতু ভূপেন্দ্র যাদব একাধিক রাজ্যের নির্বাচনী কৌশলের সঙ্গে অপরিহার্যভাবে যুক্ত, তাই তাকে সরাসরি প্রশ্নবিদ্ধ না করে তার পার্সোনাল স্টাফদের উপর দায় চাপানো হচ্ছে কিনা, সেই প্রশ্নটাও রাজনৈতিক মহলে যথেষ্ট ঘুরপাক খাচ্ছে। বন্ধুরা, এই তিনটে সম্ভাবনার কোনোটাই এখনো নিশ্চিতভাবে প্রমাণিত নয়, কিন্তু সরকারের ধারাবাহিক নীরবতা প্রতিটি সম্ভাবনাকেই কিন্তু জিয়ে রাখছে এবং এই ধরনের তথ্যশূন্যতাই ভুয়ো খবর বা অতিরঞ্জিত জল্পনার জন্ম দেওয়ার আদর্শ পরিবেশ তৈরি করে। এই ঘটনাকে আরো ভালোভাবে বুঝতে হলে একটু ঐতিহাসিক প্রেক্ষাপটে চোখ রাখা যাক। ভারতীয় প্রশাসনিক ব্যবস্থায় মন্ত্রীর ব্যক্তিগত সচিবালয়ের রদবদল নতুন কিছু নয়, প্রতিটি সরকারের আমলেই এটা হয়ে থাকে। তবে অতীতে, বিশেষত 2014 পূর্ববর্তী সময় এই ধরনের কোনো গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্তের ক্ষেত্রে সাধারণত সংশ্লিষ্ট মন্ত্রক বা সরকারের মুখপাত্র একটি সংক্ষিপ্ত ব্যাখ্যা দিতেন, যাতে জল্পনার সুযোগ অনেকটাই কম থাকতো। গণতান্ত্রিক ব্যবস্থার একটা মৌলিক নীতি হলো সরকারি সিদ্ধান্তের জন্য জনগণের কাছে ন্যূনতম জবাবদিহিতা থাকা উচিত, বিশেষত যখন প্রশ্ন ওঠে এমন কর্মকর্তাদের নিয়ে যাদের বেতন আসে সাধারণ করদাতাদের টাকা থেকে। বন্ধুরা, এই প্রেক্ষাপটে 4টি পৃথক আদেশে কোনো কারণ উল্লেখ না করাটা, এমনকি একটি সাধারণ সাংবাদিক সম্মেলনে প্রশ্নের উত্তর না দেওয়াটাই গণতান্ত্রিক স্বচ্ছতার মানদণ্ডের নিরিখে প্রশ্নবিদ্ধ হতে পারে। প্রশাসনিক বিশেষজ্ঞদের মতে ভারতীয় সরকারি কাঠামোয় একজন মন্ত্রীর ব্যক্তিগত সচিবালয় কর্মরত কর্মকর্তাদের কার্যকলাপ অনেকাংশে নির্ভর করে খোদ মন্ত্রীর ব্যক্তিত্ব এবং কার্যপদ্ধতির ওপর। যদি একজন মন্ত্রী স্বচ্ছতা ও সততার ক্ষেত্রে কঠোর হন, তাহলে তার ব্যক্তিগত স্টাফদের পক্ষেও স্বাধীনভাবে কোনো অনৈতিক লেনদেনে জড়ানো কঠিন হয়ে যায়।
বিপরীতে যদি ব্যবস্থাটা শিথিল হয় তাহলে প্রাইভেট সেক্রেটারিয়েট স্তরের কর্মকর্তারা নানা ধরনের প্রভাব বিস্তারের মাধ্যম হয়েও উঠতে পারেন, বিশেষত টেন্ডার বরাদ্দ, খনি লিজ অনুমোদন বা বড় পরিকাঠামো প্রকল্পে ছাড়পত্রের মতো ব্যাপারে। তবে বন্ধুরা, এখানেও এটাও মনে রাখা জরুরি যে একজন কর্মকর্তার আকস্মিক অপসারণ মানেই তিনি অনিয়মে জড়িত ছিলেন এমন সিদ্ধান্তে পৌঁছানো একেবারেই ঠিক নয়। প্রশাসনিক পরিষেবা বিধিতে এমন একাধিক বিধান আছে যেখানে সম্পূর্ণ নিরপরাধ কারণেও একজন কর্মকর্তাকে সময়ের আগে সরিয়ে দেওয়া যেতে পারে, যেমন দীর্ঘদিন একই পদে থাকার কারণে কুলিং অফ নীতি প্রয়োগ, প্রশাসনিক পুনর্গঠন বা এমনকি ব্যক্তিগত অনুরোধেও বদলি হতে পারে। সুতরাং বিশ্লেষণের এই পর্যায়ে সবচেয়ে সৎ উপসংহার হলো এই ঘটনার প্রকৃত কারণ এখনো অজানা এবং যতক্ষণ না সরকার বা মন্ত্রক আনুষ্ঠানিকভাবে ব্যাখ্যা দেয় ততক্ষণ যে কোনো একমাত্র তথ্যকে চূড়ান্ত সত্য বলে ধরে নেওয়াটা অতিরিক্ত তাড়াহুড়ো হবে। বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো সরকার কবে এবং কিভাবে এই ঘটনার ব্যাখ্যা দেবে। এখনো পর্যন্ত না মন্ত্রী ভূপেন্দ্র যাদব, না পরিবেশ মন্ত্রক, না প্রধানমন্ত্রী কার্যালয়ের তরফ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। এই নীরবতা যত দীর্ঘায়িত হবে ততই জল্পনা আরও জোরালো হবে এবং বিরোধী দলগুলো এই ইস্যুকে আরও বড় রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করার সুযোগ পাবে। একটা গণতান্ত্রিক ব্যবস্থায় স্বচ্ছতাই সবচেয়ে কার্যকর প্রতিরক্ষা। যদি এই অপসারণের পেছনে সত্যিই কোনো নিরীহ প্রশাসনিক কারণ থাকে তাহলে সেটা প্রকাশ করলে সরকারের কোনো ক্ষতি নেই, বরং জল্পনার অবসান ঘটবে। কিন্তু যদি সরকার এই বিষয়ে নীরব থাকে তাহলে জনমানসে এই ধারণা তৈরি হতে বাধ্য যে লুকোনোর মতো কিছু এমন একটা রয়েছে। এই পুরো বিশ্লেষণের শেষে একটা বড় প্রশ্ন অবশ্যই থেকে যায়, কেন এই ধরনের খবর মূলধারার সংবাদ মাধ্যমে প্রাপ্য গুরুত্ব পায় না? একটা গোটা ক্যাবিনেট মন্ত্রীর গোটা ব্যক্তিগত সচিবালয় আকস্মিক পরিবর্তন, যা প্রশাসনিক দিক থেকে ব্যতিক্রমী এবং যার পেছনে কারণ এখনো অজানা, এই ধরনের খবর গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণের জানার অধিকারের আওতায় পড়ে। সংবাদ মাধ্যমের দায়িত্ব শুধু সরকারের ঘোষণা প্রচার করা নয়, বরং যেসব প্রশ্নের উত্তর সরকার দিতে চায় না সেগুলোকেও উঠিয়ে ধরা। এই প্রতিবেদনের উদ্দেশ্য কাউকে দোষী প্রমাণ করা নয়, উদ্দেশ্য হলো প্রশ্ন তোলা, তথ্য হাজির করা এবং জনগণকে নিজের থেকে বিচার করার সুযোগ দেওয়া। সরকার যদি স্বচ্ছভাবে এই বিষয়ে ব্যাখ্যা দেয় তাহলে এই প্রতিবেদনের প্রতিটি মৌলিক যুক্তির উত্তর পাওয়া যাবে, কিন্তু যতক্ষণ না হচ্ছে ততক্ষণ প্রশ্ন তোলাটাই সাংবাদিকতা এবং একজন সচেতন নাগরিকের দায়িত্ব। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।